Hello friends, welcome to my channel MASTI পাঠশালা where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ভিডিওতে সিটেট 2020 তে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল ইংলিশ এবং ইংলিশ পেডাগজি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ডিসকাশন করব। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 দুটো পেপারেই সিটেটের ইংলিশ যে পেপার প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে ইংলিশ পেপার 1 যেটা ল্যাঙ্গুয়েজ 1 সেখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের যে টিচার নিয়োগ হবে তার প্রশ্নগুলো, এবং পেপার 2 অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত ক্লাসে টিচার নিয়োগের জন্য যে পরীক্ষা পেপার 2, এই দুটো পেপার নিয়ে ডিসকাশন হবে। দুটো পেপারে টোটাল 60টা কোয়েশ্চেন থাকবে ইংলিশ এবং পেডাগজি নিয়ে, এবং আমি আশা করব এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে। দেখো, ইংলিশ পেপার 1 এ 30টা কোয়েশ্চেন থাকে। ইংলিশ পেপার 2 যেখানে সোশ্যাল স্টাডিজ একটা পেপার থেকে আলাদা আর একটা পেপার থাকে ম্যাথমেটিক্স নিয়ে, দুটো পেপারে কিন্তু সেম প্রশ্ন আসে ইংলিশ পেডাগজির। সুতরাং দুটো পেপার নিয়ে আলোচনা করব ডিসেম্বর 2020 তে যে সিটেট প্রশ্নগুলো এসেছিল, এবং এই 60টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনে। কারণ প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো তোমরা জানলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে, কোন কোন এরিয়া থেকে কিরকম প্রশ্ন আসে, কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম, ডিফিকাল্টি লেভেল কিরকম। সো এর আগেও আমি সিটেটের 2011 থেকে সমস্ত ইয়ারের কোয়েশ্চেনের ভিডিও তৈরি করেছি, প্লাস সিটেট এবং প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাসে যে সমস্ত টপিকগুলো রয়েছে ইংলিশ পেডাগজির সেই টপিকগুলো ডিটেল আলোচনা করে ভিডিও তৈরি করেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে, আমার প্লেলিস্ট থেকে তোমরা একবার সেগুলো চেক করে নিও। শুরু করছি আজকের লেসন। আজকে প্রথমে আমরা সিটেট পেপার 1 এর প্রশ্ন সলভ করব। রিড দি প্যাসেজ গিভেন বেলো অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন্স। প্রথমে প্যাসেজটি পড়তে হবে, পড়ে তার উত্তরগুলো তোমাকে লিখতে হবে। দি ভেরি নেচার অফ দ্য মাইন্ড ইজ রেস্টলেসনেস। দেখো, বলছে আমাদের মনের যে নেচার সেটা হচ্ছে রেস্টলেসনেস, অর্থাৎ অশান্ত মন হচ্ছে আমাদের অশান্ত বা চঞ্চল। ইট ক্যানট স্টে অ্যাট ওয়ান প্লেস অর হোল্ড ওয়ান থট ফর লং। একটা জায়গাতে বেশিক্ষণ আমরা মন রাখতে পারি না, কিংবা একটা চিন্তায় মন আমাদের স্টিক করে থাকতে পারে না। মনটা সারাক্ষণ ভ্রমণ করছে, মনটা সারাক্ষণ বিভিন্ন চিন্তাভাবনা করে চলেছে। ফর এভরি থট দ্যাট অ্যাপিয়ার্স দেয়ার আর কমেন্টস, জাজমেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েশন। প্রত্যেকটা যে চিন্তাভাবনা আমাদের মনে আসে সেই প্রত্যেকটা চিন্তাভাবনা কোনগুলো হয়, দেয়ার আর কমেন্টস, প্রত্যেকটা চিন্তাভাবনার সাথে বেশ কিছু মন্তব্য জড়িয়ে থাকে, জাজমেন্ট বেশ কিছু বিচার বা বেশ কিছু মতামত জড়িয়ে থাকে, অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং বেশ কিছু ঘটনা জড়িয়ে থাকে প্রত্যেকটা চিন্তার সাথে। থিঙ্কিং ইজ আ কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, এবং এই চিন্তাভাবনাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, কন্টিনিউয়াসলি চলছে। উইথ দি মাইন্ড জাম্পিং ফ্রম ওয়ান থট টু অ্যানাদার ফ্রম মর্নিং টিল নাইট। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতেই থাকে, কন্টিনিউয়াস একটা প্রসেস। লাইক ক্লাউডস ইন দি স্কাই, আকাশে মেঘের মতো, আর অর ওয়েভস ইন দি ওশান, সমুদ্রে ঢেউয়ের মতো। থট অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার অ্যাজ ইফ ইন সিজলেস অ্যাক্টিভিটি, এবং চিন্তাভাবনা আসতে থাকে, চিন্তাভাবনা চলে যেতে থাকে, সেটা হচ্ছে একটা সিজলেস অ্যাক্টিভিটি। সিজলেস মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি। তাহলে আমাদের মনের মধ্যে কন্টিনিউয়াসলি চিন্তাভাবনাগুলো আসতে থাকে, এবং এটাকে তুলনা করা হয়েছে আকাশে মেঘের মতো কিংবা সমুদ্রে ঢেউয়ের মতো, একবার আসছে একবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। হাউএভার, all thoughts that pass through our mind do not affect us. কিন্তু আমাদের মনে যত রকম চিন্তাভাবনা আসে সমস্ত চিন্তাভাবনাই কিন্তু আমাদেরকে প্রভাবিত করে না। বাট উই গেট affected when our ego is hit। কিন্তু আমাদের তখনই কোনো চিন্তাভাবনা affect করে, প্রভাবিত করে, যখন আমাদের ইগোটা হার্ট হয়, যখন আমাদের যে অহংবোধ ইগো সেটা হার্ট হয়ে থাকে। Then the mind whirls and creates a tornado of restlessness within। এবং তারপরে যখন আমাদের ইগোটাকে এসে সেই চিন্তাটা আঘাত করে, তখনই কিন্তু আমাদের মনে অনেক অশান্তির ঝড় ওঠে, এবং সেটা একটা টর্নেডো সৃষ্টি করে, অশান্তির ঝড়, এবং সেটা হচ্ছে রেস্টলেসনেস, অশান্ত হয়ে ওঠে মনটা। A variety of probable scenarios crop up, এবং সেই সময় আমাদের মনে বিভিন্ন চিন্তাভাবনার উদয় হয়। হাউ ডেয়ার হি ইনসাল্ট মি, সে কিভাবে আমাকে অপমান করতে পারে। হোয়াট ডাজ শি থিঙ্ক অফ হারসেলফ, সে নিজেকে কি মনে করে। ওয়্যার আই অ্যাম নট রেসপেক্টেড আই উইল নট গো, যেখানে আমাকে সম্মান করা হয় না সেখানে আমি যাব না। ইফ হি স্পিক্স দাস আই উইল রিপ্লাই সো, যদি সে আমাকে এরকম বলে তাহলে আমি তাকে এরকম উত্তর দেবো। অ্যান্ড সো ইট গোজ অন অ্যান্ড অন। এবং এইরকম আমাদের মনের মধ্যে বিভিন্ন অস্থির চিন্তাভাবনা ঘুরপাক খেতে থাকে।
We have an inbuilt filter in our mind which chooses the types of thoughts or subjects that we like to brood upon. We have an inbuilt filter, আমাদের মধ্যে একটা ফিল্টার আছে, ছাঁকনি আছে আমাদের মনের মধ্যে, যেটা চুজ করে কি ধরনের চিন্তাভাবনাগুলো, কি ধরনের বিষয়বস্তু নিয়ে আমাদের মনে চিন্তার ঝড় উঠবে, ব্রুড আপন করব, সেই চিন্তাটা নিয়ে ভাবনা চিন্তা করেই যাব। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা ফিল্টার আছে, যে ফিল্টারটা কিছু চিন্তাগুলোকে ছাঁকনির মতো করে ছাঁকে এবং সেই চিন্তাভাবনাগুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে থাকি। উই আর নট বর্ন উইথ দিস ফিল্টার, আমরা কিন্তু এই ছাঁকনিটা নিয়ে জন্মগ্রহণ করিনি, বাট উই অ্যাকোয়ার ইট ওভার দি ইয়ার্স উইথ দি কাইন্ড অফ বুকস উই রিড, the company we keep and the subjects we are interested in। কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন, বছর পর বছর সময়ে এই ফিল্টারটা আমাদের মনের মধ্যে তৈরি হয়। কিসের জন্য তৈরি হয়? আমরা যে ধরনের বই পড়ি, আমরা যে সমস্ত লোকজনের সাথে কথাবার্তা পড়ি, বা আমাদের যারা বন্ধু বান্ধব আছে, বা যে সমস্ত বিষয়ে আমাদের ইন্টারেস্ট আছে, এই সমস্ত কিছু মিলিতভাবে কন্ট্রিবিউট করে আমাদের মনের মধ্যে সেই ফিল্টারটা তৈরি হতে। দ্যাট ইজ ওয়াই সাম পিপল আর অবসেসড উইথ দি ফুটবল, ক্রিকেট অর ফ্যাশন। তাই জন্য কিছু কিছু লোক ফুটবল নিয়ে খুব অবসেস থাকে, ক্রিকেট নিয়ে প্রচন্ড পাগলামো করে, মাতামাতি করে, ফ্যাশন নিয়ে মাতামাতি করে, while others could not care less for such things। কিন্তু অন্যরা যখন এই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করতে চায় না। দিস ফিল্টার ইজ বিল্ড ডে বাই ডে বাই আওয়ার অ্যাকশন, সাজেশনস, টিচিংস অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ আদার্স। এবং দিনের পর দিন এই ফিল্টারটা তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন কাজকর্মের দ্বারা, আমাদের বিভিন্ন সাজেশনের দ্বারা, বিভিন্ন শিক্ষার দ্বারা, বিভিন্ন ইনফ্লুয়েন্স, অন্যরা আমাদেরকে যেভাবে প্রভাবিত করে, তার ফলে আমাদের এই ফিল্টারটা তৈরি হচ্ছে। উই ক্যান আলটিমেটলি চুজ আওয়ার ওন ফিল্টার, এবং শেষ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ফিল্টার চুজ করতে পারি। সো লেট আস লার্ন টু বিল্ড আওয়ার ফিল্টার ওয়াইজলি। তাই আমাদের নিজেদের ফিল্টার আমাদের নিজেদেরকে খুব ওয়াইজলি চুজ করতে হবে, অ্যান্ড স্ট্রেংথেন ইট ডেইলি, এবং প্রত্যেকদিন সেটাকে আরো বেশি স্ট্রং করতে হবে। এবার এই প্যাসেজ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব। First question: which part of speech is the underlined word in the following expression? It cannot stay at one place. এই যে one place, এটা কোন পার্টস অফ স্পিচ অন্তর্গত? এটা হচ্ছে ডিটারমাইনার। ওয়ানটা হচ্ছে ডিটারমাইনার, একটা প্লেস, একটা প্লেস, ঠিক আছে, এটা বোঝাচ্ছে, ডিটারমাইন করছে। সো এটা হবে ডিটারমাইনার, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 92, অ্যাজ ইফ ইন সিজলেস অ্যাক্টিভিটি, এই সিজলেস কথাটার মিনিং কি? সিজলেস মানে আমি আগেও বলেছি, সিজলেস মানে হচ্ছে কন্টিনিউয়াস। সো সঠিক উত্তর হবে অপশন ডি, কন্টিনিউয়াস, এক নাগাড়ে বা অনবরত। কোয়েশ্চন নাম্বার 93, ক্রিয়েটস আ টর্নেডো অফ রেস্টলেসনেস। ঠিক আছে, অশান্তির একটা ঝড় তুলে দেয়, টর্নেডো, এটা অবশ্যই একটা ঝড়ের নাম। সো অপশন এ হবে সঠিক উত্তর, টর্নেডো হচ্ছে ঘূর্ণিঝড়, বা এটাকে বলবো স্টর্ম, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 94, থটস আর কম্পেয়ার টু, চিন্তা ভাবনাগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, ক্লাউডস, মেঘেদের সাথে তুলনা করা হয়েছিল, বা সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 95, দি প্রসেস অফ থিঙ্কিং কন্টিনিউস ফ্রম, এই যে চিন্তা ভাবনার প্রসেসটা সেটা চলছে কোথা থেকে কোথায় পর্যন্ত চলছে, কখন থেকে কখন? মর্নিং টু নাইট, ইয়ার টু ইয়ার, সঠিক উত্তর অপশনে মর্নিং টু নাইট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত চিন্তার এই যে ফ্লো সেটা কিন্তু চলতে থাকে। এখানে আর কিছু অপশন ছিল, ডে টু ডে, উইক টু উইক, এগুলো কোনটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর মর্নিং টু নাইট। কোয়েশ্চন নাম্বার 96, থটস অ্যাফেক্ট আস ওয়েন আওয়ার, আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদেরকে অ্যাফেক্ট করে যখন লার্নিং ইজ অ্যাফেক্টেড, প্রাইড ইজ হার্ট, জব ইজ অ্যাফেক্টেড, স্লিপ ইজ ডিস্টার্ব। সঠিক উত্তর অপশন বি, যখন আমাদের যে অহংকার, সেটা আঘাতপ্রাপ্ত হয়, সে তখন আমাদের চিন্তাগুলো আমাদেরকে অ্যাফেক্ট করে, অপশন বি হবে রাইট আনসার। Question number 97. Read the following statements. Our reading decides the filter in our mind. The filter in our mind controls our likes but not dislikes. প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে আমরা যে পড়াশোনা করি সেটা আমাদের মনে ফিল্টার তৈরি করতে সাহায্য করে, একদম সত্যি কথা। পরেরটা বলছে দ্য ফিল্টার ইন আর মাইন্ড কন্ট্রোলস আর লাইকস, ফিল্টার যেটা আছে আমাদের মনে সেটা আমাদের লাইক গুলোকে কন্ট্রোল করে, ডিসলাইক গুলোকে করে না, এটা একদম সত্যি নয়। তাহলে অপশন এ হবে রাইট আনসার, যেখানে বলছে এ ইজ কারেক্ট বাট বি ইজ ইনকারেক্ট, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 98, which of the following statements is incorrect? নিচে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? অপশন এ, the filter in our minds influences our actions, আমাদের মনে যে ফিল্টার আছে সেটা আমাদের অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে। অপশন বি তে বলছে our thoughts do not remain stuck at one point, আমাদের চিন্তাভাবনাগুলো কিন্তু একটা জায়গাতে স্থির থাকে না। অপশন সি তে বলছে each one of us has an inborn filter in our mind, আমাদের প্রত্যেকেই জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা একটা ফিল্টার নিয়ে জন্মেছি আমাদের মনে।
অপশন ডি, উই লাইক টু বি রেসপেক্টেড ওয়েন উই গো সামহার। যখনই আমরা কোথাও যাই আমরা রেসপেক্টেড হতে পছন্দ করি, সবাই আমাকে সম্মান করবে সেটা পছন্দ করি। দেখো এখানে যেটা ভুল সেটা হচ্ছে অপশন সি। বলা হচ্ছে আমরা জন্মের সময় এই ফিল্টারটা নিয়ে জন্মাই, সেটা সত্যি কথা নয়। আমরা আস্তে আস্তে আমাদের বিভিন্ন অভ্যাসের মাধ্যমে সেই ফিল্টারটা তৈরি করি। সো অপশন সি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, which part of speech is the underlined word but we get affected? এখানে we get affected ভার্বের থার্ড ফর্ম আছে, এটা হচ্ছে ভার্ব। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো একটা পোয়েম দেওয়া আছে, তোমাদেরকে সেটা পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। বছরের এই সময়টা কিন্তু এখনো আমার মধ্যে রয়েছে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, এখনো আমার মধ্যে তোমরা বছরের এই সময়টা খুঁজে পাবে। ওয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতারা, অর নান অর ফিউ, কেউ নেই পাতা কিংবা অল্প কিছু পাতা আছে, ডু হ্যাং ঝুলে থাকে, আপন দোজ বাউস সেই সমস্ত গাছের ডাল থেকে, উইচ শেক আগেইনস্ট দ্য কোল্ড যারা ঠান্ডা বাতাসে কাঁপতে থাকে, যারা ঠান্ডা বাতাসে কাঁপতে থাকে। অর্থাৎ কবি এখানে উইন্টার সিজনের কথা বলছে, এবং শুধু প্রকৃতিতে উইন্টার নয়, কবির নিজের জীবনেও কিন্তু উইন্টার এসেছে, অর্থাৎ ওল্ড এজ এসেছে, বার্ধক্য এসেছে। এই যে ইয়েলো লিভস হলুদ পাতা, এটা বোঝাচ্ছে উইন্টার এসেছে। এবং এই যে গাছের ডালপালাগুলো, সেগুলোতে অল্প কিছু পাতা ঝুলছে, ঠান্ডা হাওয়াতে দুলছে, এগুলো সবই বোঝাচ্ছে প্রকৃতিতে উইন্টার। এবং কবির জীবনেও উইন্টার, অর্থাৎ তার জীবনের শেষ অংশে এসে পৌঁছেছে, তার যৌবনের শেষ অংশে এসে পৌঁছেছে, যেটাকে বলা হচ্ছে বার্ধক্য বা ওল্ড এজ। বেয়ার রুইন্ড কোয়ার্স ওয়্যার লেট দি সুইট বার্ডস স্যাং। যে সমস্ত গান করা দল রয়েছে, কোয়ার বলা হতো, সেই ধ্বংসাবশেষ কোয়ার্স যেখানে আগে মিষ্টি পাখিরা গান করত। ইন মি দাও সিস দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, সেই দিনের, সেই যৌবনের দিনের টুয়াইলাইট তুমি আমার মতো দেখতে পাবে। টুয়াইলাইট মানে হচ্ছে, তুমি বলতে পারো যে প্রৌঢ় অবস্থা কিংবা জীবনের যে সায়াহ্ন, ঠিক আছে, গধূলি বেলা, সেই গধূলি বেলার ছাপ তুমি এখন আমার মতো দেখতে পাবে। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দি ওয়েস্ট, এবং সেই টুয়াইলাইটটা সানসেট হওয়ার পরে, সূর্যাস্ত হওয়ার পরে আস্তে আস্তে করে পশ্চিম দিকে যখন সূর্য অস্ত যায়, তখন সেই টুয়াইলাইটের যে আলোটা সেটা আস্তে আস্তে ফেড হতে থাকে। উইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, এবং আস্তে আস্তে কালো রাত্রি সেই টুয়াইলাইটের আলোটাকে পুরোপুরি ঢেকে দেয়। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, এবং মৃত্যুর যে দ্বিতীয় সত্তা, ডেথ সেকেন্ড সেলফ কি করে, আমাদেরকে গভীর শান্তিতে শুইয়ে দেয়। এই যে ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যু দ্বিতীয় সত্তা, তার মানে হচ্ছে স্লিপের কথা বলা হচ্ছে, ঘুমের কথা বলা হচ্ছে। প্রত্যেকদিন আমরা অল্প করে ঘুমোচ্ছি, মানে প্রত্যেকদিন আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য তৈরি করছি। এরপরে বলা হচ্ছে, ইন মি দাও সিস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, সেই আগুন, সেই গ্লোয়িং ফায়ারের কিন্তু অল্প কিছুটা এখনো আমার মধ্যে দেখতে পাবে। দ্যাট অন দি অ্যাশেস অফ হিজ ইউথ ডথ লাই, এবং আমার যে যৌবনের অ্যাশ, অর্থাৎ আমার যে পোড়া ছাই, সেই পোড়া ছায়ের মধ্যে সেই আগুন এখনো অল্প কিছুটা রয়ে গেছে। অ্যাজ দি ডেথ বেড wherein it must expire, এবং মৃত্যুশয্যায় যখন শোবো তখন সেই আগুনটা আস্তে আস্তে এক্সপায়ার করবে, নিভে যাবে। কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ নারিশড বাই, প্রথম যৌবনে যে আগুনটা আমাকে নারিশ করেছিল, আমাকে লালন পালন করেছিল, সেই আগুনেই আমাকে আস্তে আস্তে পুড়ে যেতে হবে। দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যখন তুমি এই সত্যটি জীবনে আবিষ্কার করতে পারবে, তখন তুমি জীবনকে আরো বেশি করে ভালোবাসবে, তোমার ভালোবাসা আরো বেশি স্ট্রং হবে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং, এবং সেই ভালোবাসতে গেলে, এতটা স্ট্রং ভালোবাসতে গেলে তোমাকে কিন্তু, তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে হবে, কারণ তোমার দিন ফুরিয়ে আসছে এবং তোমার মৃত্যু আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসছে। তাহলে কবি এই কবিতাতে কিন্তু মৃত্যুর প্রসঙ্গ নিয়েই কথা বলেছে মোরাললেস। এখান থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হলো, হোয়াট ডাজ ডেথস সেকেন্ড সেলফ স্ট্যান্ড ফর, মৃত্যু দ্বিতীয় সত্তা বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যাশেস অফ ওয়ান্স ইউথ, সেটিং সান, স্লিপ দ্যাট গিভস রেস্ট, আর ডাইং ফায়ার। সঠিক উত্তর অপশন সি, ঘুম যেটা মানুষকে শান্তি দেয়, স্লিপ দ্যাট গিভস রেস্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট অন দি অ্যাশেস অফ হিজ ইউথ ডথ লাই, এই যে তার যৌবনের যে ছাই, এটা কোন ফিগার অফ স্পিচ? পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, সিমিলি, মেটাফর। সঠিক উত্তর হবে অপশন ডি, মেটাফর। সঠিক উত্তর অপশন ডি, মেটাফর। অর্থাৎ এখানে একটা অন্তর্নিহিত মিনিং আছে, যেটা তুলনা করা হচ্ছে তার ইউথের যে অ্যাশ, অর্থাৎ যৌবনের যে
দিনগুলো, যৌবনের যে গ্লোরিফাইং দিনগুলো আছে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তার যে ফায়ারটা সেটা এখন ছায়ে পরিণত হয়েছে। অর্থাৎ কবির ওল্ড এজ চলে এসেছে। তো ওল্ড এজটাকে এভাবে বলা হচ্ছে, এটার মেটাফর হবে সঠিক উত্তর। এটা অন্তর্নিহিতভাবে তুলনা করা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1 ও 2, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার থিমটা কি? লাভ, সংস অফ দি বার্ডস, দ্য আইডিয়া অফ ডেথ, দ্য চেঞ্জ অফ সিজনস। সঠিক উত্তর হবে অপশন সি, দি আইডিয়া অফ ডেথ। মৃত্যুর যে চিন্তা ভাবনা সেটাই এই কবিতায় ফুটে উঠছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েটস লাইফ টুডে ইজ লাইক ড্যাশ সিজন, কবির জীবন বর্তমানে কোন ঋতুর মতো? উইন্টার, সামার, স্প্রিং, অটম। সঠিক উত্তর হবে অপশন এ, উইন্টারের মতো। কোয়েশ্চেন নাম্বার 104, ইন দিস সিজন দ্য ব্রাঞ্চেস হ্যাভ ড্যাশ লিভস, এই ঋতুতে গাছের ডালে কতগুলো করে পাতা রয়েছে? ফিউ, নো। ফিউ অল্প কিছু পাতাও রয়েছে, আবার কোনো কোনো পাতাও নেই, দুটোই কিন্তু সম্ভব। তাই সঠিক উত্তর হবে অপশনে আইদার ওয়ান অর টু। কোয়েশ্চেন নাম্বার 105, হোয়াট ডিড দি ব্রাঞ্চেস অফ দি ট্রি এনজয় আর্লিয়ার, গাছের যে শাখা প্রশাখাগুলো সেগুলো আগে কি এনজয় করতো? ব্রাইট লাইট অফ দ্য সান, ডার্কনেস আফটার দ্য সানসেট, আর রুইন গ্রুপ অফ সিঙ্গার্স, সুইট সংস অফ বার্ডস। সঠিক উত্তর অপশন ডি, সুইট সংস অফ বার্ডস। এই যে কোয়ার শব্দটা ছিল, কোয়ার শব্দটার অর্থ হচ্ছে যারা চার্চে গান করে, ঠিক আছে, গ্রুপ অফ সিঙ্গার্স তাকে বলা হচ্ছে কোয়ার। সঠিক উত্তরের অপশনটি সুইট সংস অফ দ্য বার্ড। এরপরে আমরা পেডাগজি প্রশ্নে চলে আসছি। A teacher asks her learners to join sentences to make a short paragraph, inserting supplied connectors and coherence markers like but, and, however, because, although, etc. একজন টিচার ছাত্রদেরকে বললেন সেন্টেন্সগুলো জয়েন দিয়ে দিয়ে একটি প্যারাগ্রাফ তৈরি করতে, এবং জয়েন করবে কি দিয়ে? বিভিন্ন কানেক্টর কোহেরেন্স মার্কার, যেরকম হচ্ছে বাট, অ্যান্ড, হাউএভার, বিকজ, অলদো। এবং বলা হচ্ছে হোয়াট ইজ দিস অ্যাপ্রোচ টু রাইটিং নোন অ্যাজ, রাইটিং এ এই যে অ্যাপ্রোচ তাকে কি বলা হয়? ফ্রি রাইটিং অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কন্ট্রোল কম্পোজিশন, কন্ট্রোল টু ফ্রি রাইটিং অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে টিচার প্রথমে কন্ট্রোল করছে এবং তারপর তিনি কি করছে, তাদেরকে স্বাধীনতা দিচ্ছে কোন লিঙ্কার বা কানেক্টর তারা জয়েন করে সেন্টেন্সগুলো তৈরি করবে এবং প্যারাগ্রাফ তৈরি করবে। সো সঠিক উত্তর হবে অপশন ডি, কন্ট্রোল থেকে ফ্রি রাইটিং এর দিকে যাচ্ছে। Question number 107, an assessment done at the end of 6 months of one term is, 6 মাস পর যখন টার্ম শেষ হচ্ছে তখন যে পরীক্ষাটা নেওয়া হয়, সেমেস্টার অ্যাসেসমেন্ট, রেমিডিয়াল অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। দেখো কোনো একটা সেশনের শেষে যখন কোনো পরীক্ষা নেওয়া হয় তখন তাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। কিন্তু যেহেতু এখানে 6 মান্থস বলছে, 6 মাস পর পর পরীক্ষা নেওয়া হয়, তখন তাকে বলা হবে সেমিস্টার অ্যাসেসমেন্ট। এখানে সামেটিভ অ্যাসেসমেন্টটাও একটা সেমিস্টার অ্যাসেসমেন্ট, বা সেমিস্টার অ্যাসেসমেন্টটাও একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। সো সঠিক উত্তর হবে অপশনে সেমিস্টার অ্যাসেসমেন্ট। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা টার্ম শেষ হচ্ছে, এক একটা করে সেমিস্টার শেষ হচ্ছে। সো অপশন ই হবে রাইট আনসার। Question number 108, a teacher asked her learners to class 8 to read a novel by an Indian author and asked them to write an essay giving their views on the novel. ক্লাস 8 এর বাচ্চাদেরকে একটি নভেল পড়তে দিলেন, যে নভেলটা একজন ইন্ডিয়ান অথর লিখেছেন, এবং বলা হলো তাদেরকে নভেলটাতে কি তারা বুঝতে পারলো, তাদের কি মতামত সেটা তারা একটা এসে আকারে লিখবে। হোয়াট ইজ দিস নোন অ্যাজ এ রিডিং অ্যাক্টিভিটি, রিডিং অ্যাক্টিভিটি হিসেবে তাকে কি বলা হবে? রিডিং ফর ইনফরমেশন, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। দেখো এখানে একটা নভেল পড়ে সেই পুরো নভেলটার উপরে তুমি কি ফিল করলে, কি ভিউজ তোমার, একটা ওভারভিউ লিখতে দিয়েছে, একটা ওভারভিউ লিখতে দেওয়া হয়েছে। ওভারভিউ যখন লিখতে দেবে তখন আমার এক্সটেন্সিভ রিডিং দরকার। সঠিক উত্তর হবে অপশন ডি। যদি কোনো পার্টিকুলার স্পেসিফিক ইনফরমেশন লিখতে দিল, পার্টিকুলার ডিটেল লিখতে দিল, তখন আমার ইন্টেন্সিভ রিডিংটা দরকার। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, এক্সটেন্সিভ রিডিং। Question number 109, a teacher selected a text from a newspaper and dropped every fifth word and asked the learners to supply the missing words. একজন টিচার একটি টেক্সট দিয়েছে ছাত্রদেরকে, এবং সেই টেক্সটের প্রত্যেক ফিফথ ওয়ার্ড, ঠিক আছে, প্রত্যেক সেন্টেন্সের ফিফথ ওয়ার্ড টিচার কি করেছে, ডিলিট করে দিয়েছে। বলা হচ্ছে সেই ফিফথ ওয়ার্ডগুলোকে তোমরা মিসিং ওয়ার্ডগুলোকে নিজেরা বসাবে। সো হোয়াট ইজ দিস টেস্ট নোন অ্যাজ, এই টেস্টটাকে কি বলে? কমপ্লিট দি কম্প্রিহেন্সিবল প্যারাগ্রাফ, রাইটিং টেস্ট, ক্লোজ টেস্ট, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। সঠিক উত্তর হবে অপশন সি, আ ক্লোজ টেস্ট। অর্থাৎ মিসিং ওয়ার্ডস গুলোকে তোমায় লিখতে হবে কনটেক্সট বুঝে, তাকে বলা হয় ক্লোজ টেস্ট। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 110, মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি ইজ, যখন তুমি বহু ভাষাভাষীর কথা বলছো, বহু ভাষা তত্ত্বের কথা বলছো, তখন এটা স্ট্র্যাটেজি হিসাবে কি রকম? অপশন এ, টিচিং অফ অল সাবজেক্টস ইন ইংলিশ মিডিয়াম অ্যান্ড টিচিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ।
বলা হচ্ছে টিচিং অফ অল সাবজেক্টস ইন ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামের সমস্ত সাবজেক্ট পড়ানো হবে এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। এটা সঠিক হবে না। অপশন বিতে বলছে টিচিং অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস থ্রু দি মিডিয়াম অফ দি স্টেট ল্যাঙ্গুয়েজ। বলছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে এবং তার সাথে একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে এবং শেখানো হবে সেটা স্টেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ভীষণ কনফিউজিং একটা কনসেপ্ট, এটাও সঠিক হবে না। অপশন সিতে বলছি ইউজিং দি ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স ফর টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কন্টেন্ট সাবজেক্ট। বলা হচ্ছে লার্নারের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে ব্যবহার করতে হবে টিচিং লার্নিং এর জন্য এবং কন্টেন্ট সাবজেক্টের জন্য। একদম সঠিক উত্তর হবে অপশন সি, কারণ লিঙ্গুয়ালিজমটা হচ্ছে যে ছাত্রের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, লার্নারের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে ব্যবহার করা হবে এবং কন্টেন্ট সাবজেক্ট সেই ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে, তাকে বলা হবে মাল্টিলিঙ্গুয়ালিজম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন ডিতে বলছে টিচিং লার্নিং অফ অ্যাটলিস্ট 3 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কন্টেন্ট ইন মাদার টাং। বলা হচ্ছে টিচিং লার্নিং অফ অ্যাটলিস্ট 3 ল্যাঙ্গুয়েজে ৩টে ভাষা শেখানো হবে এবং কনটেন্ট শেখানো হবে, সেটা কিন্তু মাদার টাং এ শেখানো, মাতৃভাষায় শেখানো হবে বিভিন্ন ভাষা। এটা মাল্টিলিঙ্গুয়ালিজম নয়, সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 111, ডিনোটেটিভ মিনিং অফ এ ওয়ার্ড ইজ। একটা শব্দের ডিনোটেটিভ মিনিং বলতে কি বোঝায়? ফিগারেটিভ মিনিং, গ্রামাটিক্যাল মিনিং, ফ্যাকচুয়াল মিনিং অর বেসিক মিনিং, মাচ মোর দ্যান হোয়াট অ্যাকচুয়ালি। দেখো, সঠিক উত্তর হবে অপশন সি। ডিনোটেটিভ মিনিং হচ্ছে যেটা বলা হচ্ছে বেসিক মিনিং সেটাই। যেটা দেখতে পাচ্ছ ফ্যাকচুয়াল মিনিং, ফ্যাক্ট আছে সেই মিনিংটাই হবে ডিনোটেটিভ মিনিং। সেখানে কিন্তু সেই মিনিং এর অন্তরালে অন্য কোনো মিনিং নেই। মিনিং এর অন্তরালে অন্য কোনো মিনিং, তাকে বলা হবে ফিগারেটিভ মিনিং। এটা সঠিক উত্তর হবে না। সো সঠিক উত্তর হবে অপশন সি, ফ্যাকচুয়াল মিনিং অর বেসিক মিনিং। Question number 112, we acquire language by understanding input that is a little beyond our current level of acquired competence. What is this pedagogical concept known as? বলা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য কি করি, আমাদের যে বর্তমান লেভেল অফ কম্পিটেন্স, আমাদের যে কম্পিটেন্সের লেভেল রয়েছে তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে আমরা কিছু ইনপুট দিই। ঠিক আছে? এই ইনপুট যে দেওয়া হলো এটাকে বলা হবে কি? ইনপুট হাইপোথিসিস, থিংকিং হাইপোথিসিস, আউটপুট হাইপোথিসিস, ইন্টারঅ্যাকশন হাইপোথিসিস। সঠিক উত্তর হবে অপশন এ, ইনপুট হাইপোথিসিস। ঠিক আছে? ক্র্যাশেন ন্যাচারাল অ্যাপ্রোচ ডেভেলপ করেছিলেন এবং এই ন্যাচারাল অ্যাপ্রোচের মধ্যে কিন্তু বিভিন্ন হাইপোথিসিস আসছে। সঠিক উত্তর হবে অপশন এ, ইনপুট হাইপোথিসিস। Question number 113, what is the status given to English by the Indian Constitution? ভারতীয় সংবিধানে ইংলিশকে কোন স্ট্যাটাস দেওয়া হয়েছে? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিকে রাখা হয়েছে এবং হিন্দির সাথে ইংলিশকেও রাখা হয়েছিল অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 114, what are the three components of PPP model of teaching? PPP model of teaching এ প্রথমে আসছে প্রেজেন্টেশন, তারপরে আসছে প্র্যাকটিস, তারপরে আসছে প্রোডাকশন। সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বলা হচ্ছে a teacher of class 7 discussed determiners in her classroom through a short text in which determiners occur many times and learners were made to notice them in use. একজন টিচার ডিটারমাইনার শেখাচ্ছেন, তিনি একটি টেক্সট দিয়েছেন ছাত্রদেরকে এবং দেখা হচ্ছে সেই টেক্সটের মধ্যে ডিটারমাইনার প্রচুর সংখ্যায় রয়েছে এবং লার্নারদেরকে বলা হচ্ছে যে ডিটারমাইনাররা কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে সেগুলো তোমরা দেখো। দিস ওয়াজ ফলোড বাই লার্নার্স ইউজিং দি সেম ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ফর পার্টিকুলার পারপাসেস। এবং তারপর ছাত্রদেরকে বলা হলো তোমরা যে ডিটারমাইনার গুলো টেক্সটে দেখলে সেগুলোকে তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। টিচার দেন ব্রট টু দি নোটিস অফ দ্য লার্নার্স, তারপর টিচার তাদেরকে এটা বললেন, বোঝালেন দ্য ইউজেস অফ ডিটারমাইনার্স ইন কনটেক্সট, যে বিভিন্ন স্পেসিফিক কনটেক্সটে সিচুয়েশনে ডিটারমাইনার গুলো কি করে ব্যবহার করা হচ্ছে। হোয়াট স্ট্র্যাটেজি ডিড দ্য টিচার এমপ্লয় ইন হার ক্লাসরুম? ক্লাসরুমে টিচার কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করলেন? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিক্যাল ল্যাঙ্গুয়েজ টিচিং, স্ট্রাকচার টিচিং, কনসাসনেস রেজিং। সঠিক উত্তর হবে অপশন এ। সঠিক উত্তর হবে অপশন এ। বলা হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ এখানে একটা টাস্ক দেওয়া হলো প্রথমে, সেই টাস্কের উপর বেস করে ছাত্রদেরকে ল্যাঙ্গুয়েজ টিচিং করানো হচ্ছে। অর্থাৎ প্রথমে ডিটারমাইনারটা তারা টেক্সটে আইডেন্টিফাই করলো, দেখলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, তারপর তারা নিজেদের ভাষার মধ্যে নিজেদের কথাবার্তার মধ্যে সেই ডিটারমাইনার গুলোকে ব্যবহার করলো, তারপর সেখান থেকে তারা শিখতে পারলো। সো সঠিক উত্তর হবে অপশন এ, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, a teacher found some of the aspects of language learning যেরকম
রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আ টেক্সট অন সায়েন্টিফিক কনসেপ্ট। সায়েন্টিফিক কনসেপ্ট রয়েছে এরকম একটা টেক্সট ছাত্রদেরকে পড়তে বলা হলো, যাতে তারা বুঝে পড়ে। যেটা পড়ছে সেটা তারা বুঝতে পারে। She decided to pick students who find it difficult on the particular aspects. কিন্তু দেখা গেল কিছু স্টুডেন্ট আছে যেটা তারা বুঝতে পারছে না। টিচার সেই সমস্ত স্টুডেন্টগুলোকে কি করলেন? আলাদা করলেন এবং তাদের জন্য তিনি সেপারেট সেশন দিলেন টু সাপোর্ট দেম রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সাচ টেক্সট। যাতে তারা এইরকম বৈজ্ঞানিক কনসেপ্ট যুক্ত টেক্সট বুঝতে পারে এবং পড়তে পারে ঠিকঠাক। হোয়াট ইজ শি ট্রাইং টু ডু? সে এখানে কি করলেন? থিংকিং স্কিলস, ফিডব্যাক টিচিং, রেমেডিয়াল টিচিং, হায়ার অর্ডার স্কিলস। সঠিক উত্তরের অপশন সি, রেমেডিয়াল টিচিং। যেখানে ছাত্ররা ১ম এ বুঝতে পারল না, তারপর সেই সমস্ত ছাত্রকে আইডেন্টিফাই করে তাদেরকে স্পেশাল ক্লাস দেওয়া হলো এবং তাদেরকে বোঝানো হলো। এটাকে বলা হবে রেমেডিয়াল টিচিং। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 117. A teacher wanted her students to learn vocabulary effectively. একজন টিচার চেয়েছিলেন তার ছাত্ররা যাতে vocabularyটা ভালোমতো শেখে। Which of the following ways should she adopt to teach vocabulary in her classroom? তার ক্লাসরুমে vocabularyটা কিভাবে তিনি শেখাবেন? দেখো সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর হবে অপশন বি, আস্ক দেম টু গ্রুপ দ্য ওয়ার্ডস ইনটু মিনিংফুল ক্যাটাগরিজ। তাদেরকে বলা হবে বিভিন্ন শব্দগুলোকে গ্রুপে ডিভাইড করতে, যে গ্রুপে এক একটা করে নির্দিষ্ট থিম থাকবে, ঠিক আছে? এক একটা ক্যাটাগরিতে বিভক্ত করতে হবে সেই সমস্ত ওয়ার্ডস গুলোকে এবং ইউজ দেম ইন রিয়েল লাইফ পারপাসেস, এবং যখন সেই রকম পারপাস হবে বাস্তব জীবনে তখন সেই শব্দগুলোকে তারা ইউজ করবে। অর্থাৎ যে সমস্ত শব্দগুলোকে তারা একটা ক্যাটাগরিতে গ্রুপ করেছে সেই রকম শব্দগুলোকে তারা রিয়েল লাইফে কাজে লাগাবে, রিয়েল লাইফ পারপাসে। এর মাধ্যমে কিন্তু সঠিক ভোকাবুলারি শিখতে পারবে। ভোকাবুলারি শেখার প্রথম শর্ত হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারা। Question number 118. A reader gets the hints based on sound symbol correspondence to decode and comprehend the text. টেক্সটের মানে বোঝার জন্য সাউন্ড এবং সিম্বল দুটোই বুঝতে হচ্ছে। সাউন্ড মানে হচ্ছে কানে শোনা, সিম্বল মানে হচ্ছে চোখে দেখা, রিটেন। এটা কি ধরনের একটা কিউজ? মেটা লিঙ্গুইস্টিক কিউজ, সিনট্যাকটিক কিউজ, গ্রাফিক কিউজ, গ্রাফোফোনিক কিউজ। যেহেতু সাউন্ড আছে তাই ফোনিক আসবে, লেখা সিম্বল আছে রিটেন ফর্ম, গ্রাফ আসবে, গ্রাফো। সো সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রাফোফোনিক কিউজ, যেখানে কানে শোনা এবং লেখা দুটোই কাজে লাগছে। Question number 119. India's language in education policy is known as. ইন্ডিয়াতে যে ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি তাকে কি বলে? তাকে বলে সঠিক উত্তর হবে অপশন ডি, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাকে বলবে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এটা কোঠারি কমিশনের পরে তৈরি করা হলো। Question number 120. What is the following activity known as in vocabulary learning? Find words which can befriend the word rain, that is heavy rain. Heavy rain কথাটা বলা হলো। এই শব্দটাকে কি বলা হবে? ওয়ার্ড গ্রুপস, ওয়ার্ড ওয়েব, কলোকেশন, ফ্রেজ। দেখো হেভি রেইন আমরা অনেক সময় কথাটা বলে থাকি কমিট সুসাইড, কমিট সুসাইড এরকম বলা হয়ে থাকে, বা বলা হয়ে থাকে টরেনশিয়াল রেইন, টরেনশিয়াল রেইন। এই কথাগুলোকে এভাবেই বলে, মুষলধারে বৃষ্টি, টরেনশিয়াল রেইন, হেভি রেইন, কিংবা কেউ মারা গেছে, সুসাইড করেছে, কমিট সুসাইড। এই শব্দগুলোকে আমরা এভাবেই বলতে পারি। এই শব্দগুলোকে বলা হয় কলোকেশন, শব্দগুলোকে বলা হয় কলোকেশন। অর্থাৎ আমরা বলতে বলতে এরকমই অভ্যাস করে দিয়েছি যে হেভি রেইন এরকম শব্দটাই আমরা বলবো, কমিট সুসাইড এরকমই আমরা বলবো। সো সঠিক উত্তর হবে অপশন সি, কলোকেশন। এরপর আমরা 2020 তে সিটেট পেপার 2 অর্থাৎ ক্লাস 5 থেকে 8 এটার যে প্রশ্ন সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স বলো কিংবা ম্যাথমেটিক্স দুটো ক্ষেত্রেই একই জিনিস, একই প্রশ্ন এসেছিল। সেই পেপারে যে ইংলিশ এবং পেডাগজি সেগুলো সলভ করব। প্রথমে রিড দি প্যাসেজ গিভেন below and answer the following questions. Each drop represents a little bit of creation and of life itself. প্রত্যেকটা জলের ফোঁটা জলবিন্দু কিন্তু তার মধ্যে একটা সৃষ্টি রয়েছে এবং তার মধ্যে জীবন রয়েছে, সেটা নিজেই একটি জীবনের প্রতীক। When the monsoon brings to northern India the first rains of summer, যখন উত্তর ভারতে প্রথম বর্ষাকালে বৃষ্টির ফোঁটা পড়ছে, ফার্স্ট রেইনস অফ সামার, গরমের প্রথম ফোঁটা পড়ছে, the parched earth opens its pores and quenches its thirst with a hiss of ecstasy, তখন কিন্তু যে পৃথিবীতে সমস্ত পৃথিবীর ওপরটা পৃথিবীর মাটিগুলো পুড়ে গিয়েছিল, সেই পুড়ে যাওয়া মাটির যে রন্ধ্রে রন্ধ্রে জলের ফোঁটাগুলো প্রবেশ করছে, তার যে থার্স্ট তৃষ্ণা সেটাকে কোয়েঞ্চ করছে, তৃষ্ণা নিবারণ করছে
উইথ এ হিস অফ এস্ট্যাশি। এবং এস্ট্যাশি মানে হচ্ছে প্রচন্ড একটা আরাম, প্রচন্ড একটা আস্বাদ, প্রচন্ড একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এই জলের ফোঁটাগুলোকে শোষণ করে নিচ্ছে পৃথিবী। আফটার বেকিং ইন দি সান ফর দি লাস্ট ফিউ মান্থস, গত কিছু মাস ধরে সূর্যের আলোতে ঝলসে যাওয়ার ফলে দ্য ল্যান্ড লুকস ক্র্যাকড, ডাস্টি অ্যান্ড টায়ার্ড। মাটিটা দেখে মনে হয় ক্র্যাকড হয়ে গেছে, ফুটি ফাটা হয়েছে, ফেটে গেছে, ডাস্টি, ধুলো ভর্তি এবং টায়ার্ড। নাও অলমোস্ট ওভারনাইট, এবং এখন সারা রাত জুড়ে নিউ গ্রাস স্প্রিংস আপ, রাতারাতি কি হচ্ছে, নতুন নতুন ঘাস জন্মগ্রহণ করছে সেই মাটিতে। দেয়ার ইজ রিনিউয়াল এভরিওয়্যার, সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে নতুন প্রাণের সূত্রপাত হচ্ছে। অ্যান্ড দি ড্যাম্প আর্থ রিলিজেস এ ফ্র্যাগ্রেন্স সুইটার দ্যান এনি ডিভাইসড বাই ম্যান। এবং যে ভেজা ভেজা মাটি, আর্দ্র মাটি, সেখান থেকে সুন্দর একটি গন্ধ উঠে আসছে। Water brings joy to earth, grass, leaf bird, blossom, insects, bird, animal, and the pounding heart of man. এবং এই যে জলের ফোঁটাগুলো, সেটা আনন্দ বয়ে নিয়ে আসে পৃথিবীতে, ঘাসের মধ্যে, পাতাতে, ফুলে, ইনসেক্টস এর মধ্যে, বার্ডস, অ্যানিমালস এবং মানুষের মধ্যে। স্মল চিলড্রেন রান আউট অফ দ্য হোমস টু রম্প নেকেড ইন দি রেন। ছোট ছোট বাচ্চারা ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় বৃষ্টিতে ভেজার জন্য। বাফেলোজ which have spent the summer listlessly around lakes gone dry। এবং বাফেলো যারা এই পুরো গরমের সময়টা শুকনো নদীর চারপাশে ঘুরে, লেকের চারপাশে, পুকুরের চারপাশে ঘুরে ঘুরে সময় কাটিয়েছে, নাও প্লাঞ্জ ইনটু আ হেভেন অফ মাডি ওয়াটার, তারা এখন কর্দমাক্ত জলের মধ্যে পুরোপুরি শরীর নিমজ্জিত করে সেখানে কিন্তু একটা স্বর্গীয় অনুভূতি পাচ্ছে। সুন দি লেকস অ্যান্ড রিভার্স উইল ওভারফ্লো উইথ দি মনসুন জেনারসিটি। এবং বর্ষাকালের এই যে জেনারসিটি, উদারতা, তাতে কিন্তু কিছুদিনের মধ্যেই সমস্ত পুকুরগুলো, সমস্ত নদীগুলো উপচে পড়বে জলে। ট্রেকিং ইন দি হিমালয়ান ফুটিলস, আই রিসেন্টলি ওয়াকড ফর কিলোমিটার্স। অতি সম্প্রতি আমি হিমালয়ের যে পাদদেশ, সেখানে ট্রেক করেছিলাম, পায়ে হেঁটে ঘুরেছিলাম, উইদাউট এনকাউন্টারিং হ্যাবিটেশন, এবং কোনো রকম বাসস্থান আমার চোখে পড়েনি। আই ওয়াজ জাস্ট স্কোল্ডিং মাইসেলফ, আমি নিজেকে বকাবকি করছিলাম, ফর নট হ্যাভিং ব্রট অ্যালং আ ওয়াটার বটল, সঙ্গে একটা জলের বোতল না নিয়ে আসার জন্য। ওয়েন আই কেম অ্যাক্রস আ প্যাচ অফ গ্রিন অন রক, কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়লো কিছু পাথরের ওপরে সবুজের সমারোহ। আই পার্টেড আ কার্টেন অফ টেন্ডার মেডেন হেয়ার ফার্ন, আমি কি করলাম, সেই পাথরের ওখানে গিয়ে সবুজের মধ্যে থেকে ফার্ন গাছের পাতাগুলোকে সরিয়ে দিলাম, and discovered a tiny spring issuing from the rock nectar for the thirsty traveler। আমি চোখে পড়লো যে পাথরের মধ্য থেকে ছোট ছোট জলের বিন্দু, ছোট ছোট জলের ধারা নিচে নেমে আসছে, এবং সেটা কিসের জন্য? থার্স্টি ট্রাভেলারদের কাছে যেন অমৃতের মতো, যেটা পাথর থেকে বেরিয়ে আসছে। আই স্টেড দেয়ার ফর আওয়ার্স, আমি কিছুক্ষণ, কিছু ঘন্টা সেখানে রইলাম। ওয়াচিং দি ওয়াটার ডিসেন্ট, জলের বিন্দুগুলোকে নিচে নেমে আসতে দেখলাম, ড্রপ বাই ড্রপ ইনটু আ টাইনি ক্যাচমেন্ট ইন দি রক্স। এবং এই জলের বিন্দুগুলো ছোট ছোট জলের ধারার মতো করে পাথরের মধ্যে দিয়ে গড়িয়ে পড়তে লাগলো, কেজমেন্ট ইন দি রক্স। ইচ ড্রপ রিফ্লেক্টেড ক্রিয়েশন, প্রত্যেকটা ড্রপ দেখে দেখে মনে হচ্ছে সৃষ্টি হতে চলেছে। দ্যাট সেম স্প্রিং, সেই একই জলের ধারা, আই লেটার ডিসকভার, পরবর্তীকালে আমি আবিষ্কার করলাম, জয়েন্ট আদার স্প্রিংস, অন্যান্য স্প্রিং এর সাথে জয়েন করে, টু ফর্ম আ সুইফট টাম্বলিং স্ট্রিম, একটা বড় ঝর্ণা সৃষ্টি করেছে, which went cascading down the hill into other streams until in the plains it became part of a river। এবং সেই যে জলের ধারাটা, ঝর্ণাটা, সেটা ক্যাসকেড করছে, নিচে নেমে আসছে, নিচে নেমে এসে অন্যান্য জলধারার সাথে মিশছে, এবং সমতল ভূমিতে গিয়ে একটা নদীর সৃষ্টি করছে। and that river flowed into another mightier river that kilometers later emptied into the ocean। এবং সেই জলধারাটা আস্তে আস্তে আরো বেশি বড় নদীতে সৃষ্টি করছে, এবং সেই নদীটা পরবর্তীকালে কিছু কিলোমিটার যাওয়ার পরে সমুদ্রে পড়ছে। বি লাইক ওয়াটার টট লাৎসো, ফিলোসফার অ্যান্ড ফাউন্ডার অফ তাওইজম। তাওইজমের যে ফিলোসফার, দার্শনিক এবং যে ফাউন্ডার, তিনি বলেছেন, তার নাম হচ্ছে লাৎসো। তিনি বলছেন যে জলের মতো হওয়ার চেষ্টা করো, সফট অ্যান্ড লিম্পিড, ইট ফাইন্ডস ইটস ওয়ে থ্রু, ওভার অর আন্ডার এনি অবস্টাকল। যে কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু জলের গতিটা নিজেদের গতিপথ ঠিক খুঁজে পায়। ইট ডাজ নট কোয়াল, একে অপরের সাথে ঝগড়া করে না, ইট সিম্পলি মুভ অন, এটা শুধুমাত্র কিন্তু বয়ে চলে যায়। অর্থাৎ এই যে নদী, সবাইকে নদীর মতো হতে বলছেন আমাদের বিখ্যাত ফিলোসফার এবং তাওইজমের যে ফাউন্ডার লাৎসো। এবং জলের মতো হলে কি হবে, কোনো বাধা বিপত্তিকে সে খুব সহজেই মোকাবিলা করে জীবনে এগিয়ে যাবে। এবার এখান থেকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব। বলা হচ্ছে, which of the following words is most opposite in meaning to the word descend।
ডিসেন্ট শব্দটার অপোজিট ওয়ার্ড, ডিসেন্ট মানে নিচে নেমে আসা। অপশন এ তে বলছে হোভার, অপশন বি জুম, অপশন সি ফ্লো, অপশন ডি অ্যাসেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে ওপরে ওঠা, ডিসেন্ট মানে নিচে নামা, অ্যাসেন্ট মানে ওপরে ওঠা। Question number 92. Which part of speech is the underlined word in the following sentence? Almost overnight, new grass spring up. যেরকম বলা হচ্ছে প্রায় এক রাতের মধ্যে নতুন ঘাস গজিয়ে উঠলো, এই যে অলমোস্ট ওভারনাইট, ঠিক আছে, প্রায় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, প্রোনাউন। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডভার্ব। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ নয়, প্রেপোজিশন নয়, প্রোনাউন নয়। অলমোস্ট মানে হচ্ছে প্রায়, ঠিক আছে। সো সঠিক উত্তর হবে বি অ্যাডভার্ব। নেক্সট কোয়েশ্চেন, question number 93. Which part of the following sentence contains an error? He knew that he will go back on his promise. বলা হচ্ছে এখানে এরর কোথায় আছে? হি নিউ দ্যাট হি উইল। দেখো এখানে নিউ আছে পাস্ট টেন্স, তাহলে হি উইল হবে না, এটাও পাস্ট টেন্স হবে, হি উড। হি উড গো ব্যাক অন হিজ প্রমিস। সো পার্ট বি তে ভুল আছে, সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ এখানে বি রয়েছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 94, which of the following statements is not true? কোন স্টেটমেন্টটা সত্যি নয়? অপশন এ তে বলছে যে sweltering heat comes to an end, যে প্রচন্ড গরমের দাবদাহ সেটা শেষ হলো। অপশন বি, দ্য ড্যাম্প আর্থ রিলিজেস আ সুইট ফ্র্যাগ্রেন্স, ভেজা মাটি থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। অপশন সি, দের ইজ রিনিউয়াল এভরিওয়্যার, সব জায়গাতে রিনিউয়াল, নতুন প্রাণের সৃষ্টি হচ্ছে। অপশন ডি, নিউ গ্রাসেস স্প্রিং আপ, নতুন ঘাস উঠে আসছে, নতুন ঘাসের জন্ম হচ্ছে। দেখো এখানে বি, সি এবং ডি এই তিনটেই কিন্তু সঠিক, কারণ এইগুলোর আমরা উল্লেখ পাচ্ছি প্যাসেজে, কিন্তু এই যে গরমটা কমে গেছে এইটা কিন্তু কোথাও লেখা নেই প্যাসেজে। তাই সঠিক উত্তর হবে অপশন এ, এটা সত্যি নয়। কোয়েশ্চেন নাম্বার 95, দ্য আর্থ ডাজ নট লুক বিফোর দি অনসেট অফ দি মনসুন। মনসুন শুরু হওয়ার আগে পৃথিবীকে কেমন দেখতে ছিল না? ডাস্টি, টায়ার্ড, ক্র্যাকড, ব্রাউন। ডাস্টি ছিল, টায়ার্ড ছিল, ক্র্যাকড ছিল, তাই এগুলো সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি ব্রাউন। পৃথিবীটা কিন্তু ব্রাউন ছিল না। কোয়েশ্চেন নাম্বার 96, চিলড্রেন রেসপন্ড টু দি ফার্স্ট রেইনস। প্রথম বৃষ্টিতে বাচ্চারা কিরকম ভাবে রেসপন্ড করলো? অপশন এ হবে সঠিক উত্তর, রানিং অ্যান্ড প্লেইং ইন দি রেইন। ঠিক আছে, বৃষ্টির মধ্যে ঘর থেকে তারা দৌড়ে বেরিয়ে এলো, মাঠে খেলা করলো, এরকম ভাবে তারা প্রথম বৃষ্টিটাকে সেলিব্রেট করলো। কোয়েশ্চেন নাম্বার 96, দি টাইনি স্প্রিং ইস্যুইং ফ্রম দি রক ইজ হিডেন বাই। পাথর থেকে যে ছোট ঝর্ণাটা বেরিয়ে আসলো সেটা কিসের দ্বারা লুকোনো ছিল? অপশন এ, বুশেস অ্যান্ড ক্রিপার্স, টল গ্রাস, থিক মস, মেইডেন হেয়ার ফার্ন। সঠিক উত্তর হবে অপশন হেয়ার ফার্ন, ফার্ন গাছ দিয়ে সেগুলো ঢাকা ছিল। কোয়েশ্চেন নাম্বার 98, টু বিকাম পার্ট অফ এ রিভার আ টাইনি ড্রপ হ্যাজ টু। নদীর অংশ হওয়ার জন্য ছোট্ট একটা জলবিন্দুকে কি হতে হবে? সাফার আ লট, মার্জ ইটস আইডেন্টিটি, হ্যাভ এ লট অফ স্ট্রেংথ, ডিপেন্ড অন এক্সটার্নাল ফোর্সেস। দেখো সবার লাস্টে একটা সেন্টেন্স ছিল যেখানে বলা হচ্ছিল যে জলবিন্দুটাকে কিন্তু সেটা জলের মতো হতে হবে প্রত্যেকটা মানুষকে, এবং আন্ডার এনি অবস্ট্যাকল, যে কোনো বাধা বিপত্তির মধ্যে পড়েও কিন্তু নিজের রাস্তা ঠিক নিজেকে খুঁজে নিতে হবে। অর্থাৎ জলবিন্দুটার অনেক বেশি স্ট্রেংথ থাকতে হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, হ্যাভ এ লট অফ স্ট্রেংথ। Question number 99. Which of the following words is most similar in meaning to the word pounding? পাউন্ডিং শব্দটা সিনোনিম লিখতে হবে, প্যালপিটেটিং, সিঙ্কিং, শেকিং, বিনামিং। দেখো পাউন্ডিং মানে বুকের মধ্যে ধরাস ধরাস করে ধাক্কা মারছে, আওয়াজ করছে। সঠিক উত্তর হবে প্যালপিটেটিং মানে বুকটা ধুকপুক করছে। সো সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে প্রশ্ন একটা কবিতা দেওয়া আছে, কবিতাটা পড়ে সেখান থেকে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করতে হবে। আই থিঙ্ক আই শ্যাল নেভার সি আ পোয়েম লাভলি অ্যাজ আ ট্রি। আমার মনে হয় আমি কখনো এমনটা দেখবো না, আ পোয়েম লাভলি অ্যাজ আ ট্রি, একটা কবিতা যেটা গাছের মতো এত সুন্দর। আ ট্রি হুজ হাংরি মাউথ ইজ প্রেসড against the earth's sweet flowing breast। একটা গাছ যার ক্ষুধার্ত মুখ, এখানে মাউথ বলতে কিন্তু গাছের রুটের কথা বলা হচ্ছে, মূল বা শিকড়ের কথা বলা হচ্ছে। সেই রুটটা চেপে আছে মাটির ওপরে, মাটির মধ্যে, এবং সেখান দিয়ে সে কি করছে? সুইট ফ্লোয়িং ব্রেস্ট, মাটির বুক থেকে সে যে বাঁচার রসদ, সাস্টেইন্যান্স,
সেটাকে টেনে নিচ্ছে, সেটাকে শুষে নিচ্ছে মূল দিয়ে এবং গাছ বেঁচে থাকছে। আর ট্রি দ্যাট লুকস অ্যাট গড অল ডে, একটা গাছ যেটা ভগবানের দিকে সারাদিন তাকিয়ে থাকে, তার লিফি আর্মস টু প্রে, এবং তার যে লিফি আর্মস অর্থাৎ পাতাতে যে ডালপালাগুলো ভর্তি, সেই পাতাযুক্ত ডালপালা দিয়ে ভগবানের দিকে সে প্রে করছে। আর ট্রি দ্যাট মে ইন সামার ওয়্যার আ নেস্ট অফ রবিনস ইন আ হেয়ার, একটা গাছ, সেই গাছের মধ্যে গরমকালে রবিন পাখি তার বাসা বাঁধবে সেই গাছের চুলের মধ্যে, মানে গাছের যে ডালপালা তার মধ্যে। upon whose bosom snow has lain, যার বুকের মধ্যে বরফ জমেছে, who intimately lives with rain, এবং যে বৃষ্টির সাথে খুব ঘনিষ্ঠভাবে বসবাস করে। poems are made by fools like me, কবিতাগুলো তৈরি করা হয় আমার মতো বোকা লোকেদের দ্বারা, বাট অনলি গড ক্যান মেক আ ট্রি, কিন্তু ভগবানই শুধুমাত্র একটি গাছ তৈরি করতে পারে। এখানে আমরা ট্রি সম্পর্কে কবিতাটা পড়লাম। ফার্স্ট কোয়েশ্চেন, নেম দি ফিগার অফ স্পিচ ইউজড ইন লাইন 3 অ্যান্ড 4। 3 অ্যান্ড 4 এ যে ফিগার অফ স্পিচটা ব্যবহৃত হচ্ছে, দেখো 3 তে বলা হচ্ছে আ ট্রি হুজ হাংরি মাউথ ইজ প্রেসড against দি আর্থ সুইট ফ্লোয়িং ব্রেস্ট, বলা হচ্ছে গাছের যে মুখ, ক্ষুধার্ত মুখ। এখন গাছের তো মুখ হয় না, কিন্তু গাছকে একটা মানুষের কোয়ালিটি দেওয়া হচ্ছে, যে গাছটা মানুষ হয়ে গেছে এবং একটা বাচ্চা যেমন মায়ের বুক থেকে দুধ খাচ্ছে, বাঁচার রসদ খাচ্ছে, তেমনভাবে গাছও কিন্তু মূলের দ্বারা মাটি থেকে তার বাঁচার রসদ নিচ্ছে। এখানে গাছ হচ্ছে একটি বাচ্চার মতো গাছকে তুলনা করা হচ্ছে, তাই একে পার্সনিফিকেশন বলা হবে। অপশন ডি হবে সঠিক উত্তর, পার্সনিফিকেশন, গাছকে একটা মানুষের কোয়ালিটি দেওয়া হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 101, আইডেন্টিফাই অ্যান্ড নেম দি ফিগার অফ স্পিচ ইউজড ইন পোয়েমস আর মেড বাই ফুলস লাইক মি। বোকা, আমাদের মতো বোকা, আমার মতো বোকারা কবিতা লেখে। এই যে লাইক মি, এই শব্দটা যখন থাকবে, অ্যাজ শব্দ থাকবে, তখন যে কম্প্যারিজন করা হয় সেটাকে বলা হয় সিমিলি। অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 102, দ্য ওয়ার্ড মাউথ, এটা বলতে কি বোঝানো হচ্ছে? ট্রাঙ্ক, রুটস, ক্রাউন, ব্রাঞ্চেস। সঠিক উত্তর হবে অপশন বি, রুটস, গাছের যে মূল তাকে বলা হচ্ছে মুখ। Question number 103. The tree presses its mouth against the sweet earth's flowing breast to. গাছ তার মুখটা দিয়ে কি করছে? Draw inspiration from it, express its love for it, express its gratitude to it, draw sustenance from it. সঠিক উত্তর হবে অপশন ডি, draw sustenance from it, অর্থাৎ গাছ মাটি থেকে তার বাঁচার রসদ সংগ্রহ করছে মূলের দ্বারা, রুটের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 104, দ্য ট্রি প্রেজ টু গড বাই, গাছ ভগবানের কাছে প্রার্থনা করছে কিভাবে? বাই প্রডিউসিং ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার, প্রোভাইডিং শেড টু ট্রাভেলার্স, সুইঙ্গিং ইটস ব্রাঞ্চেস, লিফটিং হার আর্মস। সঠিক উত্তর হবে অপশন ডি, যেখানে বলা হচ্ছে গাছ কি করছে, গাছ দেখো বলছে লিফটস হার লিফি আর্মস, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, লিফটিং হার আর্মস। কোয়েশ্চেন নাম্বার 105, which of the following statements is not true ইন দি কনটেক্সট অফ দি পোয়েম, এই কবিতার কোনটা সত্যি নয়? অপশন এ তে বলছে দ্য ট্রি অ্যালাউস বার্ডস টু, গাছ তার ডালপালার মধ্যে পাখিদের বাসা তৈরি করতে অ্যালাউ করে। ইট লিভস ক্লোজলি উইথ রেন, দ্য ট্রি ওয়েলকামস দ্য স্নো অন ইটস বোজম, দ্য ট্রি সিম্বলাইজেস স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি। সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ এখানে কোথাও স্ট্রেংথ, স্টেবিলিটি এই কথাগুলো কিন্তু বলা হয়নি, সুতরাং এটা সত্যি নয় এই কবিতার কনটেক্সটে। সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর শুরু হচ্ছে ইংলিশ পেডাগগির কোয়েশ্চেন। এরপর শুরু হচ্ছে পেডাগগির কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 106, আ স্টুডেন্ট অফ ক্লাস 4 ইজ হ্যাভিং সাম প্রবলেম ইন রাইটিং, লেখার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, তাহলে তার কি প্রবলেম আছে? ডিসফ্যাসিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসগ্রাফিয়া। গ্রাফ মানে হচ্ছে লেখা, সো ডিসগ্রাফিয়াটা হচ্ছে ডিসএবিলিটি ইন রাইটিং। সঠিক উত্তর হবে অপশন ডি। ডিসক্যালকুলিয়াটা হচ্ছে ক্যালকুলেশনের প্রবলেম হয়, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনে প্রবলেম হয়। ডিসলেক্সিয়াটা হচ্ছে কোনো কিছু লেখা পড়ার ক্ষেত্রে তার প্রবলেম হচ্ছে বি কে ডি দেখছে, 9 কে 6 দেখছে, সুতরাং এগুলো সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি, ডিসগ্রাফিয়া। Next question, 107. It specifies the rules which govern the arrangement of words into phrases and sentences. এই যে ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স এগুলো যে অ্যারেঞ্জমেন্ট হয়, যেভাবে তুমি সাজাচ্ছ একটা সেন্টেন্সকে, তাকে কি বলে? সিনট্যাক্স, কোহেশন, ডিসকোর্স। অপশনে ট্যাক্স, সিনট্যাক্স মানে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাকে বলা হয়। কোয়েশ্চন নাম্বার 108, a teacher of class 6 has labeled object.
blackboard, door, window, fan, table, chair in different languages, উর্দু, সংস্কৃত। এখানে ক্লাসরুমটা অ্যাজ আ হোল কি চেষ্টা করছে? ক্লাসরুমে যে বিভিন্ন অবজেক্টস গুলো আছে ব্ল্যাকবোর্ড, ডোর, উইন্ডো, ফ্যান, টেবিল, চেয়ার সেগুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে। Option A is focusing on three language formula is a rich resource for promoting multilingualism. Is learning through grammar translation method is creating a language confusion. সঠিক উত্তর হবে অপশন বি is a rich resource for promoting multilingualism. এই যে বহু ভাষা তত্ত্ব সেটা প্রমোট করা হচ্ছে কারণ এখানে বিভিন্ন ভাষাতে হিন্দি, ইংলিশ, উর্দু, সংস্কৃত বিভিন্ন ভাষাতে কিন্তু এখানে ছাত্ররা এই যে লেভেলিং গুলো করছে তাই এটাকে মাল্টিলিঙ্গুয়ালিজম বলা হয়। অপশন বি হবে রাইট আনসার। Question number 109. The assessment process not only assess students learning but also assess teachers teaching process. অ্যাসেসমেন্টের মাধ্যমে শুধু যে স্টুডেন্টের লার্নিংকে অ্যাসেস করা হয় তা নয়, টিচার কতটা শেখাতে পারছে টিচিং সেটাও অ্যাসেস করা হয়। এই স্টেটমেন্টটা পার্শিয়ালি রাইট, বেসলেস, ফুললি রং, ফুললি রাইট। সঠিক উত্তর হবে অপশন ডি ফুললি রাইট, পুরোপুরি সত্যি কথা। Question number 110. The language which is learned from environment without any explicit teaching is, যে ভাষাটা পরিবেশ থেকে সহজেই শেখা যায় কোনো রকম সাহায্য ছাড়াই তাকে কি বলে? থার্ড ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশন সি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। আমরা পরিবেশ থেকে এমনি এমনি স্বতঃস্ফূর্তভাবে শিখে যাই। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 111. আর টিচিং দি প্রবলেম অফ স্টুডেন্টস পুয়ার স্পেলিং। একজন টিচার প্রবলেম ফেস করছে বাচ্চাদের যে পুয়ার স্পেলিং, ভুল বানানের এই প্রবলেমটা। শি লিস্টেড দি প্রবাবল কজেস ফর ইট। তিনি কি করলেন, কেন বাচ্চারা স্পেলিং মিস্টেক করছে তার কিছু কারণকে তিনি লিস্ট করলেন অ্যান্ড দেন ডিসাইডেড টু ফ্রেম সাম স্টেপস টু ওভারকাম ইট। এবং তারপর তিনি বেশ কিছু স্টেপ গ্রহণ করলেন যাতে সেই প্রবলেমগুলোকে ফেস করা যায়, ওভারকাম করা যায়। দিস হোল প্রসেস ইজ অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, প্রবলেম সলভিং, ইমপ্রুভিং স্পেলিং। সঠিক উত্তর অপশন বি, অপশন এ হবে রাইট আনসার, অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ, অপশন এ হবে সঠিক উত্তর। অ্যাকশন রিসার্চ মানে হচ্ছে কোনো একটা প্রবলেম ফেস করা হলো, প্রবলেমটা নিয়ে রিসার্চ করা হবে, কিভাবে প্রবলেমটা সলিউশন করা যাবে সেই পন্থাগুলো বের করা হবে। এটাকে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 112. রিডিং পিকচার বুকস মিনস, ছবির বই পড়া হচ্ছে এটার মানে কি? টু হেল্প লার্নার্স টু ড্র নিট অ্যান্ড কালারফুল পিকচার, যাতে বাচ্চারা পরিষ্কার এবং কালারফুল ছবি আঁকতে পারে। Option B, that children love pictures and will be a fun-loving class. Option C, exposing learners to different styles of drawing. Help learners to understand and analyze the pictures. সঠিক উত্তর হবে অপশন ডি, যাতে বাচ্চাদেরকে হেল্প করা যায় ছবিগুলো বুঝতে। Question number 113. Before starting a new chapter from a textbook, a teacher should at first focus on. যখন টেক্সট বুক থেকে কোনো নতুন চ্যাপ্টার পড়ানো হবে তার আগে টিচারের কি করা উচিত? রিলেটিং দ্য স্টোরি উইথ দি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ লার্নার্স। সঠিক উত্তর হবে অপশন এ। বলা হচ্ছে লার্নারের যে পূর্ব অভিজ্ঞতা সেই পূর্ব অভিজ্ঞতাটা টিচার এই স্টোরির সাথে রিলেট করবে এবং তারপর স্টোরিটা পড়াবে। সো সঠিক উত্তর হবে অপশন এ। Question number 114. Teacher asks learners to read aloud in English class. ইংলিশ ক্লাসে জোরে জোরে পড়তে বললেন, চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে বললেন। This way of reading will, এইভাবে পড়লে কি হবে? Enable a learner to be a fast reader, help the teacher to complete the syllabus within the stipulated time, enable learners to develop reading skill with understanding, enable learners to read with correct pronunciation using the punctuation marks. সঠিক উত্তর হবে অপশন ডি। যখন তুমি জোরে জোরে পড়ছো তখন কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে না, তখন প্রোনাউন্সিয়েশনটা তৈরি হচ্ছে, পাংচুয়েশন মার্কসের সেন্সটা তৈরি হচ্ছে। যখন তুমি ধীরে ধীরে পড়ছো, মনে মনে পড়ছো, তখন কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সো সঠিক উত্তর হবে অপশন ডি, যেখানে প্রোনাউন্সিয়েশন এবং পাংচুয়েশন মার্কসের কথা বলা হচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন, আ ল্যাঙ্গুয়েজ টিচার ফার্স্টলি আস্ক স্টুডেন্ট টু ইন্ট্রোডিউস দেমসেলস টু ইচ আদার ইন দি ক্লাস। ল্যাঙ্গুয়েজ টিচার প্রথমে ছাত্রদেরকে বললেন তোমরা নিজেরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করো। দেন শি আস্ক দেম টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ডস টু ইচ আদার। তারপর বলা হলো তোমরা তোমাদের বন্ধুদেরকে অন্যদের সাথে পরিচয় করাও। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দেম টু ইনক্রিজ। এটার ফলে কি তৈরি হবে? পিপিপিপি, ইএলটি, বিআইসিএস, সিএএলপি। সঠিক উত্তর হবে অপশন সি বিআইসিএস, অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটা কিন্তু এখানে অনেক বেশি ইমপ্রুভ হবে, অর্থাৎ বাচ্চারা একে অপরের সাথে যে ইন্টারাক্ট করছে, ইন্টারপার্সোনাল ইন্টারাকশন, সেটা কিন্তু জোরদার হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 116. Literature should be included in language classroom because, ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে লিটারেচার মানে সাহিত্যকে ইনক্লুড করতে হবে কারণ ইট ডেভেলপস মোরাল লেসন্স। সঠিক নয়। ইট এক্সপোজেস দেম টু ডিফারেন্ট জনরা, কালচার, সোশ্যাল ইস্যুস।
এটাও সঠিক হবে না। ইট হেল্পস লার্নার্স টু বি বাডিং রাইটার, রাইটার হতে সাহায্য করবে, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি। ইট গিভস এক্সপোজার টু ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফর্মস অ্যান্ড স্ট্রাকচার্স, বিভিন্ন যে গ্রামাটিক্যাল ফর্মস আছে, স্ট্রাকচার আছে, সেগুলোতে ইন্ট্রোডিউস করা হবে ছাত্রদেরকে। Next question. A teacher makes her learners respond to her actions and speech only by bodily movements. What is this known as? টিচার ছাত্রদেরকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন শুধুমাত্র বডি মুভমেন্টের দ্বারা, তার অঙ্গভঙ্গির দ্বারা। এটাকে কি বলে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, প্লে ওয়ে মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। সঠিক উত্তর হবে অপশন সি, টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ বডি মুভমেন্ট, বডিতে অঙ্গভঙ্গি করে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে। Question number 118. In a language class, students are memorizing the dialogues between drills and through drills and practice, and the teacher is correcting their pronunciation mistakes immediately. ছাত্ররা মুখস্থ করছে ডায়ালগগুলোকে ড্রিল অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে, এবং টিচার তাদের যে উচ্চারণ প্রনাউন্সিয়েশন সেগুলোকে কারেকশন করে দিচ্ছে সঙ্গে সঙ্গে ভুল হলে। দে আর প্র্যাকটিসিং দি ডায়ালগস ইন কোরাস, তারা সমস্বরে, কোরাস মানে একসাথে তারা এই ডায়ালগটা প্র্যাকটিস করছে। টিচার এখানে কি ফলো করছে? অডিও লিঙ্গুয়াল মেথড, সিএলটি মেথড, ডাইরেক্ট মেথড, ন্যাচারাল মেথড। সঠিক উত্তর হবে অপশন এ, অডিও লিঙ্গুয়াল মেথড, অর্থাৎ কানে শুনছে মুখে বলছে, অডিও লিঙ্গুয়াল মেথড। Question number 119. The oral errors of the students can be best corrected if the teacher, ছাত্ররা যে মৌখিকভাবে ভুল করছে সেটা কিভাবে শোধরানো যাবে? ইগনোর দ্য এরর, এররটা ইগনোরটা একদমই করা যাবে না, সঠিক উত্তর হবে না। আস্ক আদার স্টুডেন্টস টু হেল্প, অন্য স্টুডেন্টকে বলা হবে তাকে হেল্প করতে, এটা সঠিক হবে না। কারেক্টস অ্যান এরর ডিরেক্টলি আফটার দ্য স্টুডেন্ট হ্যাজ মেড দ্য এরর, ভুল করার সঙ্গে সঙ্গে ছাত্রকে কারেকশন করে দিতে হবে, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, পয়েন্টস আউট দি এরর ইন জেনারেল অ্যান্ড লেটস দি স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট। তুমি জেনারেলি ভুলটা হয়েছে সেটা বলবে, এবং তারপর স্টুডেন্টকে বলা হবে কারেকশনটা করতে নিজে নিজেই সবার প্রথমে। So option D হবে right answer. Question number 20, 120. As a pair activity, the teacher gives her learners almost the same pictures and asks them to find the difference between the two students. Ask each other question to discover how the pictures are different. দুটো দুজন করে একটা পেয়ার করা হয়েছে, এবং একটা ছবি দেওয়া হয়েছে, বলা হচ্ছে ছবিটাতে দুজনকেই বলা হচ্ছে কোথায় ভুল আছে, কোথায় ডিফারেন্স আছে সেটা বলতে হবে, এবং তারা একে অপরকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে সেই ভুলগুলো কোথায় আছে ছবিটার মধ্যে সেটা জানার চেষ্টা করছে। দিস ক্যান বি এ ক্লোজড বেসড অ্যাক্টিভিটি, ক্রস ওয়ার্ড অ্যাক্টিভিটি, গ্রামার অ্যাক্টিভিটি, স্পিকিং অ্যাক্টিভিটি। সঠিক উত্তর হবে অপশন ডি, স্পিকিং অ্যাক্টিভিটি, অর্থাৎ দুটো স্টুডেন্ট নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার মাধ্যমেই কিন্তু এই ভুলগুলো কোথায় আছে সেটা ধরতে পারা যায়, তাকে বলা হবে স্পিকিং অ্যাক্টিভিটি। সো অপশন ডি হবে রাইট আনসার। আজকে আমরা টোটাল 60টা কোয়েশ্চেন সলভ করলাম, এবং আমি আশা করব এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য রিভিশনটাও হবে, এবং পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন, কিভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর করবে সেই বিষয়টা সম্পর্কেও তোমরা জানতে পেরেছো।